আজকে আমরা দেখতে চলেছি 2024 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো লাবাল। এই মুভিটি হলো অ্যাকশন ট্রেইলার মুভি। এই মুভিতে দেখানো হয়েছে একটি বিশাল আগ্নেয়গিরি যার চারপাশে ছিল সমুদ্র। তবে সমুদ্রের পানি ছিল অত্যন্ত গরম এবং ফুটন্ত পানি। সেইখানে সেকেন্ডে প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে থাকে। তবে সেখানে যে আগ্নেয়গিরিটা ছিল সেটা হঠাৎ করে একদিন বিস্ফোরিত হয়ে দুবাক হয়ে যায় এবং সেখানে বিপর্যয় শুরু হয়। তারপর আগ্নেয়গিরিটা সমুদ্রের পানির সাথে মিশে তৈরি করে ফেলে ভয়ঙ্কর এক সুনামি এবং সুনামিটা মানুষের শহরের দিকে ঢুকতে থাকে। আমরা তো ঠান্ডা পানির সুনামি অনেক দেখেছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন গরম পানির সুনামি হলে কি হবে এই পৃথিবী? কিভাবেই বা এই সুনামির হাত থেকে মানুষজন তার জীবন বাঁচাবে, এটাই দেখবো আজকে আমরা এই দুর্দান্ত মুভি থেকে। তবে ঘুরে আসা যাক এক ভয়ঙ্কর গরম পানির সুনামি থেকে। মুভিটি শুরু হয় স্প্যানিশের একটি আইল্যান্ডে যার নাম ছিল পালমা। এই আইল্যান্ডটার নাম পালমা রাখার কারণ হলো কারণ এইখানে একটি ভয়ঙ্কর আগ্নেয়গিরি আছে যার নাম পালমা। এই পালমা আগ্নেয়গিরিটি নাকি পৃথিবীর সব থেকে বড় আগ্নেয়গিরির মধ্যে একটি। এই পালমা আইল্যান্ডের কিছু কিছু সৌন্দর্য রয়েছে, যেই সৌন্দর্যগুলো লোকজনদের অনেক বেশি আকর্ষণ ও আকৃষ্ট করে। তাই পালমা আইল্যান্ডটি টুরিস্ট প্লেস হিসেবে পরিচিত। এখানে বছরে প্রায় লক্ষাধিক টুরিস্ট ঘুরতে আসে এবং এই পালমা আইল্যান্ডটি টুরিস্টদের জন্য খুব জনপ্রিয় এবং বিখ্যাত। কিন্তু এখানে প্রায়ই বড় বড় ভূমিকম্প এবং সুনামি হয়, কিন্তু এই ভূমিকম্প সুনামি মানুষের তত বেশি ক্ষতি করে না। কিন্তু বর্তমান সময়ে আমরা পালমা আইল্যান্ডের সমুদ্রে একটা স্পিড বোট দেখতে পাই। এটা হলো টুরিস্টদের স্পিড। এখানে টুরিস্টরা পালমা আইল্যান্ডের সৌন্দর্য খুবই ভালোভাবে উপভোগ করতে লাগছিল, তারা খুবই এক্সাইটেড ছিল। কিন্তু সেখান থেকে একজন টুরিস্ট পালমা আইল্যান্ডের সমুদ্রে সাঁতার কাটার জন্য আবদার করতে লাগলো, কিন্তু সেখানে থাকা আরেকজন টুরিস্ট তাকে বাধা দিল। কিন্তু টুরিস্টরা জোর করে সে সমুদ্রে ঝাঁপ দিল এবং কিছুক্ষণ কেটে গেল এইভাবে। কিন্তু আরেকজন টুরিস্ট দেখতে পেলো সে এখনো উঠছে না সমুদ্র থেকে। তারপর সে চিন্তিত হয়ে গেল। হঠাৎ করে তারা দেখতে পায় যে সমুদ্রের পানি থেকে ধোঁয়া উঠছে এবং সমুদ্রের কিছু কিছু জায়গায় পানি ফুটতে শুরু করেছে। পানিকে এত তাপমাত্রায় ফুটতে দেখে তাদের আর কারো বুঝতে বাকি থাকে না যে তারা সমুদ্রের আগ্নেয়গিরির খুব কাছে চলে এসেছে। তারপর তারা সমুদ্রের জলে দেখতে পায় তাদের একজন বন্ধু ভাসছে এবং সে মরে গিয়েছে। সে কিছুক্ষণ আগেই সাঁতার কাটার জন্য সমুদ্রে ঝাঁপ দিয়েছে। তারা কিছু বুঝে ওঠার আগেই গরম পানি তাদের বোটটার নিচের দিক ফেটে যায় এবং তারা কিছু বুঝে ওঠার আগেই সেই বোটটা গরম পানির তাপে ধ্বংস হয়ে যায় এবং তারা সেখানেই মারা যায়। তারপর পালমা আইল্যান্ডে আমরা একটা ছোট্ট পরিবারকে দেখতে পাই। তারা খুব হাসি খুশি পরিবার এবং তারা ভ্যাকেশনে পালমা আইল্যান্ডে ঘুরতে এসেছে। তারপর তারা তাদের ভ্যাকেশনটাকে সুন্দরভাবে কাটানোর জন্য পালমা আইল্যান্ডের একটা হাই কোয়ালিটির রুম ভাড়া করে নেয়, যার ফলে তারা খুব খুশি হয়ে যায়। এবং এই পরিবারের সদস্য ছিল 4 জন এবং তাদের বাবার নাম ছিল ফ্রেডরিক্স এবং মার নাম ছিল জেলিফার। তাদের ছেলে মেয়ের নাম ছিল টোবাইক এবং সারা। তারা খুব হাসি খুশি পরিবার ছিল। তারপর পালমা আইল্যান্ডে আমরা একটি ইনস্টিটিউট দেখতে পাই। এই ইনস্টিটিউটটা হলো পালমা আইল্যান্ডের নিজস্ব ইনস্টিটিউট। এখান থেকে কম্পিউটারের মাধ্যমে কিছুজন সায়েন্টিস্ট পালমা আইল্যান্ডের আগ্নেয়গিরির খোঁজ খবর রাখেন। তারপর তারা সেই বোটটাকেও দেখতে পায়, যে বোটে করে কিছুজন টুরিস্ট ঘুরতে গিয়েছিল এবং পানির কারণে তারা সবাই মারা গেল। কিন্তু এই ভয়ানক দুর্ঘটনাটি সবাইকে অবাক করে দেয়, কারণ যেখানে টুরিস্টরা মারা গিয়েছিল সেইখানের আশেপাশে কোনো আগ্নেয়গিরি ছিল না। আর আজ পর্যন্ত সেইখানে এমন কোনো ঘটনা ঘটেনি। তাই নিশ্চয়ই সমুদ্রের নিচে এমন কিছু ঘটনা ঘটছে যার ব্যাপারে তারা এখনো আন্দাজ করতেই পারেনি। তো আমরা এখানে একজন মেরিন নামের মেয়েকে দেখতে পাই, যারও দায়িত্ব ছিল আগ্নেয়গিরির সব দিকে খেয়াল খবর রাখা। তারপর মেরিন দ্রুত কম্পিউটারের ট্রান্সমিটারের সংকেত দেখতে গেল, কিন্তু সেখানে সে কোনো সিগন্যালই পেল না। তাদের আগ্নেয়গিরিতে নজর রাখাটা অনেক বেশি জরুরি, কারণ না হলে যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। সে পুরো বিষয়টি চেক করার জন্য দ্রুত তার একজন সহকারীকে নিয়ে আগ্নেয়গিরির কাছে চলে যায়। তার সহকারীর নাম হচ্ছে হাং। তো তারা কিছুক্ষণের মধ্যে আগ্নেয়গিরির মাউন্টের কাছে পৌঁছায়। আর তারপর তারা তাদের গাড়িটাকে রেখে তারা দ্রুত মাউন্টেনের ভিতরে চলে যায় তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। তারপর তারা যেই ট্রান্সমিটারটি সেট করেছিল সেটাকে আগে দেখতে চলে আসে, কিন্তু তারা দেখে অবাক হয়ে যায়। কিন্তু ট্রান্সমিটারের কোনো সমস্যাই হয়নি, কিন্তু সেখান থেকে তো সিগন্যাল যাওয়ার কথা, কিন্তু সিগন্যাল কেন গেল না, তারা এই নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেল। তারপর তারা আরেকটু ইনভেস্টিগেশন করার জন্য তারা মাউন্ট এভারেস্টের ভিতরে ঢুকে যায়। তারা দেখতে পায় মাউন্ট এভারেস্টের ফাটল ধরেছে, এই থেকে পানি পড়ছে। তারপর তারা সেখান থেকে একটা কন্টেনারে করে পানির কিছু স্যাম্পল নিয়ে তারপর তারা আরো ভিতরে গিয়ে দেখতে পায় সেখানকার মাটির উপর অনেক প্রচুর পরিমাণে ভাদুর মরে পড়ে আছে। তবে সচরাচর এরকম কিছু এখানে হয় না। তারপর হাং তার ডিভাইস দিয়ে সে এখানকার সবকিছু মাপতে শুরু করলো। তারপর সে এখানকার বাতাস চেক করে দেখে। তারপর সে দেখতে পায় এখানকার বাতাসে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড এবং সালফিউরিক গ্যাসও ছিল। আর এই দুটো গ্যাসের বিষক্রিয়ার কারণেই এই প্রাণীগুলোর মৃত্যু হয়েছে।
যার ফলে তারা বুঝতে পারে আগ্নেয়গিরির ভিতর এমন কিছু পরিবর্তন হচ্ছে যার কারণে এই বিষক্রিয়াগুলো হচ্ছে। তারপর তারা আর একটু ভিতরে গিয়ে দেখতে পায় ট্রান্সমিটারের অপর প্রান্তটি ডিস্ট্রয় হয়ে গিয়েছে, যার ফলে কম্পিউটারে কোনো সংকেত যাচ্ছে না। এটাই ছিল সংকেত না যাওয়ার মূল কারণ। তারপর তারা ট্রান্সমিটার চেক করে যখন উপরের দিকে তাকায় তখন তারা দেখতে পায় সেখানে বিশাল বড় একটা ফাটল হয়েছে। তারপর সেখান থেকে তারা বুঝতে পারে যে বিশাল একটা ফাটল থেকে একটা পাথর এসে তাদের ট্রান্সমিটারে পড়েছে এবং ট্রান্সমিটার ধ্বংস হয়ে গিয়েছে। সেই ফাটলটা তাদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল, তাই তারা দ্রুত মাউন্টেন থেকে বের হয়ে চলে আসে। তারপর সেখানে অপেক্ষা করছিল তাদের বস। তারপর আলবিরো গিয়ে তাদের বসকে জানালো সেখানে কি কি হয়েছে, তারা কি কি দেখে এসেছে। তারপর আলবিরো বোঝাতে চাইলো যে এটা হয়তো কোনো বড় ভূমিকম্প বা জলোচ্ছ্বাসের পূর্বাভাস হতে পারে। তারপর আলবিরো বলে এখানে যতজন টুরিস্ট আছে তাদের সবাইকে সতর্ক করে দেওয়া উচিত, না হলে তাদের উপর কোনো জলোচ্ছ্বাস বা ভূমিকম্প তাদের আঘাত আনবে এবং তাদের ক্ষতি হয়ে যাবে। কিন্তু তাদের এই কথা তাদের বস মানলো না, কারণ তাদের বস আরো আগেও এই সব কথা বলে অনেকবার টুরিস্টদের বিরক্ত করেছে। এখন সে আর এই বিরক্তটা টুরিস্টদের করতে চায় না। তাদের আরো শক্তপোক্ত প্রমাণের দরকার, তাই তারা পাবলিককে জানাতে পারবে না, কারণ এই সিজনটা চলছিল টুরিস্টদের ঘোরার সময়। এখানে লাখ লাখ টুরিস্ট ঘুরতে এসেছে। এখন যদি এই টুরিস্ট স্পটটা বন্ধ হয়ে যায় তবে তাদের দেশের অর্থনীতির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তারপর আলবিরোর সেই কথাগুলো একজন মেয়ে সায়েন্টিস্টের একদমই পছন্দ হয়নি, কারণ সে ভাবছিল যে আলবিরো মানুষের কোনো পরোয়াই করছে না। তারপর সেখানে থাকা একজন ছেলে সায়েন্টিস্ট তাকে বোঝাতে লাগলো, কিন্তু সে তাও মানলো না। সে সেখান থেকে চলে আসলো। তারপর সায়েন্টিস্টটা দেখতে লাগলো মনিটরে যদি এখানে আগ্নেয়গিরি হয় তাহলে কত ধরনের ক্ষতি হতে পারে। তারপর মেরিন দেখতে পেল এখানে যদি আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় তবে এইখানে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এবং পুরো দ্বীপটাই ধ্বংস হয়ে যেতে পারে। তারপর মেরিন এই সবকিছু দেখে খুব ভয় পেয়ে যায় এবং সে তার ভারিতে চলে আসে এবং দুশ্চিন্তা করতে থাকে। তারপর ঘুরতে আসা পরিবারগুলো সমুদ্রে দেখতে পায় অনেকগুলো কচ্ছপ কোথায় যেন দল বেঁধে তাদের স্থান পরিবর্তন করছে। ওই দিন জেনিফায়ার আর ফ্রেডরিক যখন তাদের রুমে ছিল তখন সেখানে রিসোর্টের ম্যানেজার চলে আসে এবং জেনিফায়ারকে সে কার রাইডের প্রস্তাব দিল। তারপর ফ্রেডরিক তাকে বাজে ব্যবহার করে সেখান থেকে চলে যেতে বলে এবং জেনিফায়ার এবং ফ্রেডরিক্সের মধ্যে ঝগড়া। তারপর জেনিফায়ার বলল একজন এমপ্লয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করা উচিত নয়, উনি তো কোনো কিছু ভুল বলেননি। পাশের রুম থেকে সারা এবং টোবাই সেই কথাগুলো শুনছিল এবং তারা মন খারাপ হয়ে গেল। অন্যদিকে আমরা আলবিরোকে দেখতে পাই, সে মর্গের একজন ডাক্তারের সাথে দেখা করতে এসেছে। সেখানে বোর্ড অ্যাক্সিডেন্টে মারা যাওয়া টুরিস্টদের কেসের তদন্ত চলছিল। ডক্টর আলবিরোকে কিছু ছবি দেখায় এবং ডক্টরকে বলে আলবিরো যে এদের মৃত্যুর কারণ কি। ডক্টর আলবিরোকে বলল এদের প্রচন্ড গ্যাসের কারণে এদের শরীর পুড়ে গিয়েছে এবং এরা মারা গিয়েছে। আমার মনে হয় এইখানে অনেক কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস আছে যার কারণে এরা মারা গিয়েছে। আলবিরো বলল সমুদ্রের পানিতে এত বিষাক্ত গ্যাস আসবে কোথা থেকে। তারপর ডক্টর বলল এখানে হয়তো আগ্নেয়গিরির নিচে দিয়ে লাভা আসছে এবং সমুদ্রের পানিকে সেই বিষাক্ত করে তুলছে। তারপর ডক্টর আলবিরোকে সাবধান হয়ে যেতে বলে এবং এর জন্য অনেক বড় একটা ব্যবস্থা নিতে বলে, না হলে অনেক মানুষের প্রাণ চলে যাবে এই বড় সমস্যাটার কারণে। তারপর আলবিরো ডাক্তারকে একটি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলো। সে বলল টুরিস্টদের বোটটা হয়তো আগ্নেয়গিরির অনেক কাছে চলে গিয়েছে যার কারণে সেই বোটটা ধ্বংস হয়ে গিয়েছে। আলবিরো এরকম ভাব করতে লাগলো যে এখানে কিছুই হয়নি। তারপর আমরা সেখানে সেই ইনস্টিটিউটকে দেখতে পাই যেখানে হাঙ্ক এবং মেরিন তাদের গবেষণা চালিয়ে যাচ্ছিল। তারপর তারা তাদের নিয়ে আসা স্যাম্পেল গুলো থেকে কম্পিউটারে ইনপুট করে তারা দেখছিল মাউন্টেনটার কি হয়েছে আসলে। তারপর তারা দেখতে পেল সেই সমুদ্রের পানির মিনারেল ওয়াটারের অনেক কম হয়ে গিয়েছে। তারপর তারা বুঝতে পারলো যে মিনারেল ওয়াটার কম হয়ে যাওয়ার কারণ সমুদ্রের গভীরে হয়তো খুব কম ঢুকছে, আগ্নেয়গিরির লাভা ঢুকছে। তারপর হাঙ্ক মেরিনকে বলে 1950 সালে এই দ্বীপে একটা এরকম ফাটল হয়েছিল এবং সেখানে বিস্ফোরিত হয়ে অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু সেখানে এই দ্বীপে অত মানুষ না থাকায় কারোর অত বেশি ক্ষতি হয়নি। তারপর তারা বিপদের সংকেত পেয়ে তারা দুইজন সেই ফাটলটাকে নিজের চোখে দেখার জন্য সেই মাউন্ট এভারেস্টের উপরে যেতে চায়। তারপর তারা দুইজন তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে মাউন্ট এভারেস্টের উপরে চলে যায় এবং তারা কয়েক ঘন্টা হাঁটার পর তারা সেই ফাটলের কাছে চলে আসে এবং তারা সামনে থেকে ফাটলটিকে দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে যায়, কারণ ফাটলটি অনেক বড় ছিল এবং এই ফাটলের দৈর্ঘ্য ছিল পুরো মাউন্টেন জুড়ে। এখন যে কোনো সময় এই ফাটল থেকে মাউন্টেন বের হয়ে সমুদ্রের পানিতে আছড়ে পড়তে পারে। তারা এই দেখে খুব বেশি ভয় পেয়ে যায় এবং আতঙ্কে পড়ে যায়। তারা দুইজন সায়েন্টিস্ট সেখানে ফাটলটার দৈর্ঘ্য মাপতে শুরু করে। আজকের গল্পটা এখানেই শেষ হলো। যদি আপনারা এই গল্পের পার্ট 2 দেখতে চান তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই গল্পের কমেন্টে লিখে যান গল্পের পার্ট 2টা দেখতে চান। কি হয়েছিল সেই আগ্নেয়গিরিটার সাথে, এই যে আগ্নেয়গিরিটা দ্বীপটাকেই বা কি করেছিল তা দেখবো আমরা এর পরের এপিসোডে। তাই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।